সেটা হচ্ছে মোস্ট ফেভারিট। এটা হলেই আমি একসাথে 5-7টা খেয়ে নিই আর তারপরে আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো দিনটা আজকে শুরু করব। আজকে না সকাল থেকে বেশ রেনি ওয়েদার, কি বলছি, সানি ওয়েদার ছিল। সকাল থেকে বেশ রোদ ঝলমলে একটা ওয়েদার ছিল, মানে শরতের যেরকম হয় পুজো আসার আগে। হঠাৎ করে পুরো চারিদিক কালো করে আসলো আর মানে পুরো আকাশ মেঘলা হয়ে এসে পুরো একটা ক্লাউডি ওয়েদার হয়ে গেল। এই জিনিসটা আমার খুব বিচ্ছিরি লাগে। সকাল সকাল দেখুন রোদ্দুর দেখে শ্যাম্পু করেছিলাম, যদিও আমার চুল শুকিয়ে গেছে কিন্তু এখনো একটু বাকি আছে। আজকে ভাবছি সেদিনকে ভেগার থেকে আপনাদের তো বলাই হয়নি যে ওই হেয়ার ভলিউমালাইজারটা নিয়েছিলাম, ওইটা তো রিটার্ন হবে না, রিপ্লেস হবে, রিটার্ন হবে না। বাট জিনিসটা ঠিকঠাক বলেই মনে হলো, আমি এখনো ট্রাই করিনি। তো আজকে ভেবেছি মাকে একটু বলবো একটু ধরে দিতে, তো কিরকম হয় দেখবো। তো হেয়ার ওয়াশ করার ছিল, হেয়ার ওয়াশ করে নিয়েছি। জন্মাষ্টমীর আগে সেই করেছিলাম, তারপরে আর হেয়ার ওয়াশ করা হয়নি। তো চলুন দিনটাকে শুরু করি। বাইরে দেখুন আজকে ক্লাইমেটটা কিরকম হয়ে গেল, দেখুন বাইরেটা পুরো কি সুন্দর রোদ ঝলমলে ছিল, একদম পুরো ক্লাউডি হয়ে গেল পুরো। আর আমাদের বাড়ির ঠিক এইখানটায় দেখুন একটা নতুন ফ্ল্যাট উঠলো। এই ফ্ল্যাটটা নিয়ে আপনাদের একটা কথা বলবো ভেরি সুন। তো চলে এসেছি রান্নাঘরে। মা কি বানাচ্ছ? তালক্ষীর, তালের বড়া। একটু দেখাই তালক্ষীরটা। আজকে যে তালক্ষীর বানাবে আমাকে আগে বললাম একটু প্রিপারেশনটা দেখিয়ে দিতাম। তালক্ষীর বানানো খুব একটা কঠিন, একটু মুখে বলে দাও। আর এইটা হচ্ছে তালের বড়া মাখা রয়েছে, জাস্ট কড়াইতে তেল দিয়ে মা ভাজবে আর কি। মানে পাল্প অনুযায়ী, পাল্পটা যদি বেশি হয় তাহলে একটু কড়াইতে বেশি জল দেবে। জোরে বলো। তালের পাল্পটা যদি বেশি পরিমাণ হয়, কোয়ান্টিটিতে যদি বেশি হয়, তাহলে কড়াইতে একটু জল দেবে। জলটা ফুটে উঠলে পরে পাল্পটা দিয়ে দেবে। পাল্পটা দিয়ে আস্তে 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 বেশ একটা মানে গাঢ় হয়ে যাবে। তখন ওই মিষ্টি, যেহেতু এটা মিষ্টি জিনিস, 1 চিমটে নুন দেবে, দিয়ে নারকেল কোড়াটা দিয়ে দেবে। আবার ফুটে উঠলো, তারপর মিষ্টিটা দিয়ে দেবে। মিষ্টি দেওয়ার পরে বেশ চটচটে একটা ভাব হবে, তখন দুধ, দুধটা দেবে। দুধটা দিয়ে, দুধটা কি বক্সের দুধ নাকি ওই গুঁড়ো দুধ আমুলের? গুঁড়ো দুধ গুলে, তবে ঠান্ডা দুধটা নাও। রুম টেম্পারেচার বা তার থেকে আরেকটু উষ্ণ গরম দুধ দিতে হবে, নাহলে কেটে যেতে পারে। কেটে যেতে পারে, মানে ফেটে যেতে পারে। দিয়ে একটু ফুটে উঠলে, যেমন আমার দুধটা, আমি এইমাত্র দুধটা দিলাম। আর একবার দেখিয়ে দিই। তুমি কতক্ষণ আগে দিয়েছো দুধটা? এই মানে মিনিট 5-7 হয়েছে। আর 5 মিনিট মতো ফুটবে, ব্যাস। তারপরে এটা লো টু মিডিয়াম আঁচেই হবে। এটা আমাদের গোল্লার খুব ফেভারিট একটা মেনু। আজকে যদিও গোল্লার জন্য করা হচ্ছে না, আজকে ননভেজ মানে আমাদের বাসনে করা হচ্ছে। তো এরপরে যেদিনকে, এখন তালেরই মরশুম, যদিও বেশি মিষ্টি খাওয়াটা ঠিক না, তো ঠিক আছে মা এরপরে যেদিনকে করবে সেদিনকে আমি একদম শুরুয়াত থেকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে তালের বড়া মাখা রয়েছে, জাস্ট কড়াইতে তেল দিয়ে মা ভাজবে আর কি। সেটা হচ্ছে মোস্ট ফেভারিট। এটা হলেই আমি একসাথে 5-7টা তো খেয়ে নিই আর তারপরে সাথে সাথে গ্যাস আর অম্বলে ভুগি। কিন্তু তবুও আমার এই তালের বড়া ভীষণ ফেভারিট। ঠিক আছে, একটু কম কম করেই খাবো, আগের মতো ওরকম খাবো না। এটা খুব গুরুপাক জিনিস, তো যাদের একটু গ্যাস অম্বলের প্রবলেম হয় তাদের একটু বুঝে শুনে খাওয়া উচিত। তো এই যে দেখুন, বেশ 2-1 দিন দেখানো হয় না। আর যতদিন দেখিয়েছি আমার নর্থের মানে শোয়ার ঘরটা, বেডরুমের ভিডিও রাত্রে দেখিয়েছি। দেখুন এখন তো তাও বেলা পড়ে এসছে, এই জায়গাটা ডার্ক লাগছে দেখতে।
দেখুন এটা হচ্ছে আমাদের পূবের জানলা। এই জায়গাটা একটু ডার্ক লাগবে কারণ সানলাইটের অপোজিটে তুলছি। আর এই হচ্ছে উত্তরের দেওয়াল, যেখানে টাইলস সেটিং করানো আছে। এই যে দেখুন, এই জায়গাটাই ডার্ক আসছিল একটু আগে, যেহেতু আলোর বিপরীতে তো। আর বাইরে এখানটা হচ্ছে স্ট্রবেরি কালার, মানে সবই রেখেছি। আর একটা জিনিস দেখুন কিরকম অবাক মিলে গেছে, আমার ফ্যানটাও হচ্ছে ব্লু কালারের, মানে পুরো ব্লুইশ থিম। তো চলে এসছি লাঞ্চের জন্য। আর আমার এই চোখটায় দেখুন আজকে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, চোখটা ব্যথাও হয়েছে, লাল হয়েছে, দু চোখ দেখিয়ে দিলাম, এক চোখ দেখালাম, অনেকেই মানেন এটা। তো লাঞ্চের জন্য চলে এসছি। তা আজকে না অনেকগুলো আমার খুব ফেভারিট ভেজ ডিশ হয়েছে, যেরকম আপনাদের দেখাচ্ছি। এখানে হয়েছে নারকেল দিয়ে, এটা ঝিঙে, আর এইটা হচ্ছে পনির পোস্ত, ছানা পোস্ত বা পনির পোস্ত, ছানা পোস্তই বলে, সরি আমি ভুল বলে দিয়েছি। ছানা পটল, ওর মধ্যে একটু মা পোস্ত দেয় তো ওই জন্য বারবার তাই বলছি। ছানা পটল হচ্ছে এই ডিশটা খুব ফেভারিট আমার, ভালো লাগে ভীষণ, কারণ কি আমি একটু পনির বা ছানা এগুলো ভালো খাই, আর পটল তরকারিটাও আমি ভালো খাই বেশ। এছাড়া আর কি আছে, এছাড়া আছে হচ্ছে ভেটকি মাছের ঝাল, মানে 5 ফোড়ন দিয়ে ভেটকি মাছের ঝাল আছে। একমাত্র এই ভেটকি মাছটা আমার আজকাল রুই মাছে ভীষণ মানে একটা ইয়ে হয়েছে। এই যে ভেটকি মাছের ঝাল, তো এই হচ্ছে। আর তার সাথে ডেজার্ট আইটেমে যেটা খেয়ে উঠে তারপরে একটু খাবো, তাল ক্ষীর, কি হচ্ছে তাল ক্ষীর, আর হচ্ছে তালের বড়া খাবো বিকেলবেলা। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার লিস্ট, প্রত্যেকটাই মানে খুব গুরু পাক। এগুলো ভেজ ডিশ হলেও যেহেতু ছানা রয়েছে, নারকেল রয়েছে, একটু বুঝে শুনে খেতে হবে, বাট সবটাই খেতে হবে। তো চলুন এখন খেয়ে নেওয়া যাক। আর এই দিকটা অন্ধকার, লাইট জ্বালাতে ভুলে গেছি। তো সদ্য চা খাওয়া শেষ হলো, সন্ধে হয়েছে বুঝতেই পারছেন। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে কি আলোচনা করা যায়। প্রথম কথাই হচ্ছে আজকে আমি খুব একটা গুড ফিল করছিলাম, বিকজ আমার এই জায়গাটা গরম হয়ে গেছিল, আর তার পেছনে কে আছে সেটা ভেবে নিন আর কি। আজকে আমার হাঁটাও হয়নি, যাই হোক। আর ভেগার ওই যে রোল অনটা যেটা বলছিলাম ভলুমালাইজার, আর ওটা দেখাতে হবে না, ওটাও ট্রায়াল দেওয়া হয়নি, কবে যে দেবো জানি না। যাই হোক, আজকে আমি কিছু জিনিস সার্চ করছিলাম বলতে দেখুন, পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ তো আশা রাখে, আশার জন্যই বেঁচে থাকা। তো সামনে দুর্গাপুজো আসছে, প্রত্যেকটা সোশ্যাল সাইটে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো আমরা প্রত্যেক বছর কি করি, লং ড্রাইভে যাই, মানে একটু গ্রামের পুজো দেখি। কলকাতার পুজো তো এখন অবভিয়াসলি পারলে মহালয়ার আগের থেকে শুরু হয়ে যায় আর কি কিছু কিছু জায়গায়, তো সেগুলো কভার করি। কিন্তু পুজোর দিনগুলোতে মানে ষষ্ঠী থেকে নবমী অবধি চেষ্টা করি লং ড্রাইভে একটু মানে ডিস্ট্রিক্টের পুজো দেখার, মানে বনেদি বাড়ি বা জমিদার বাড়ির পুজো দেখার। তো সেরকম কিছু তো নিশ্চয়ই আপনাদেরকে বলবো। তার আগে আমার অভিজ্ঞতাটা শেয়ার করে নিই। আমার চ্যানেলে এরকম অনেকেই আছেন যারা কলকাতার বাইরে থেকে দেখছেন, ডিফারেন্ট স্টেট থেকে দেখছেন। আমার বাংলাদেশি অনেক বন্ধুরা আছেন, হয়তো তারা এবছর আসতে পারবেন না, তাদের জন্য শুভকামনা রইল যাতে সামনের বছর আসতে পারেন ঠাকুর দেখার জন্য আর কি। তো অন্য স্টেট থেকে অনেকেই আমাকে ফলো করেন, আমি দেখেছি। তো তারা যদি কেউ দুর্গাপুজোতে আসেন, যদি কলকাতার ঠাকুর দেখেন, তো আমি আজকে কলকাতার 5টা কি 6টা সিলেক্টেড বনেদি বাড়ির ঠিকানা আপনাদেরকে দেব। আমি পাশে কিছু স্লাইড করে দেব আর কি, বিকজ অবভিয়াসলি দ্যাট টাইম আই ওয়াজ নট আ ব্লগার। আমি যে ব্লগ কোনোদিন করবো এই থিঙ্কিংসটাই আমার মাথায় ছিল না। তো ডেফিনেটলি তাহলে আমি ভিডিও করতাম, আর যতটুকু ভিডিও করেছি ততটুকু আমার স্যামসাং গ্যালাক্সি J7 বলে একটা ফোন ছিল। তো যেটা বলছিলাম, আমার একটা ফোন ছিল স্যামসাং গ্যালাক্সি J7, ওই ফোনটার মধ্যে আর কি ছিল। তো রাইট টাইম ওই ফোনটা আমার গেছে আর কি, সেই জন্য ভিডিওগুলো দেখাতে পারবো না, তবে ছবির মাধ্যমে আমি ডিটেল দিয়ে দেব। আর একটা কথা, প্রত্যেকটা মানে বনেদি বাড়িতে, রাজবাড়ি অবশ্যই জমিদার বাড়ি, সেখানে কিভাবে যাবেন সেটা দেখুন। আমার বাড়ি থেকে একটা ডাইরেকশন হবে, আপনার জায়গা থেকে একটা ডাইরেকশন হবে, XYZ তাদের থেকে আলাদা। তো আমি নামটা বলে দেব, আর
ল্যান্ডমার্ক বলে দেবো, আপনারা একটু গুগল করে নেবেন। তো প্রথমেই আসছি হচ্ছে, এখানে আপনারা স্ক্রিনে দেখে নেবেন, প্রথমেই আমি দেখাচ্ছি শোভাবাজার রাজবাড়ির ঠাকুর। শোভাবাজারের কথা আমরা প্রত্যেকেই জানি, এটা উত্তর কলকাতার একটা কি বলবো একটা ফেমাস পুজো, এবং কলকাতার প্রথম আমি যতদূর জানি আর কি দুর্গা পুজো শোভাবাজার রাজবাড়ি রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে। এটা হচ্ছে উত্তর কলকাতার পুজো। এখানে রাস্তার দুপাশে দুটো পুজো থাকে, একটা হচ্ছে ছোট বাড়ি, একটা বড় বাড়ি। আমি শোভাবাজার রাজবাড়ির হিস্ট্রিতে যাচ্ছি না, জাস্ট দুর্গাপুজোর কথাটাই বলছি। এখানে কিন্তু মাকে কন্যা রূপে পুজো করা হয়, মানে কনকাঞ্জলির মাধ্যমে বিদায় দেওয়া হয়। আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন, আমি স্ক্রিনে অনেকগুলো ছবি দিয়ে দেবো। তো আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা প্রচলন আছে, কি জানেন তো, অনেকে হয়তো এটা জানেন না, তাদের জন্য বলছি, যে ঠাকুর নাকি প্রথমে মানে মা দুর্গা প্রথমে মর্তে এসে জোড়াসাঁকোর দাঁ বাড়িতে গয়না পড়েন, দেন নাকি উনি অভয়চন্দ্র মিত্রের বাড়িতে নাকি যান খাওয়া দাওয়া করতে, তারপরে সারা রাত নাকি শোভাবাজার রাজবাড়িতে উনি নাচ গান যাত্রা আমোদ প্রমোদ করেন। তো এটা আমাদের বাঙালিদের মধ্যে একটা রেওয়াজ, সেই অনুযায়ী আমি প্রথমে শুরু করলাম শোভাবাজার রাজবাড়ি দিয়ে। শোভাবাজার রাজবাড়ির আবারও বলছি ইতিহাসটা, আমি ডিটেলসে যাচ্ছি না, প্রায় ধরুন 350-400 বছর তো হবেই, মানে কলকাতার প্রথম আমলের পুজো। বললামই এখানে দুটো বাড়ি আছে, একটা রাস্তার এপারে একটা ওপারে, ছোট বাড়ি বড় বাড়ি। আর একটা হচ্ছে এখানে কন্যা রূপে ঠাকুরকে পুজো করা হয়। আর একটা যেটা কথা সেটা হচ্ছে গতবার থেকে গিয়ে দেখলাম, কারণ করোনার মধ্যে আমি বেরোইনি, আমি লাস্ট 19 সালেও দেখেছি ঠাকুর দালানে উঠতে দেয়, কিন্তু গতবার 23 সালে গিয়ে দেখলাম ওই ঠাকুর দালানে ওঠার সিঁড়ি অবধি পাবলিককে অ্যালাউ করছে। আমি জানি না, আমি সপ্তমীর দিন গেছিলাম, জেনারেলি সপ্তমীর দিন যাই ওখানে, তো দুটো বাড়িতেই তাই করছে এবং প্রচুর লাইন পড়ে। আপনারা চেষ্টা করবেন যত আর্লি মর্নিং যাওয়ার। আর ওখানে প্রত্যেকটা বনেদি বাড়িতে কিন্তু খুব তিথি মেনে পুজো হয়, তো ওটা ভাববেন না যে ওই বেলার দিকে গেলে দেখতে পাবো বা কোনো কিছু। হ্যাঁ অবভিয়াসলি মানে দশমী উতরানোর পরে যাবেন না, তাহলে কিন্তু ওনারা ঠাকুর নিয়ে বেরিয়ে যান। যাই হোক, নেক্সট আমি স্ক্রিনে এখন দেখাবো রানী রাসমণির বাড়ি পুজো। আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দেব রানী রাসমণির বাড়ি পুজো। এটা তো আলাদা কিছু বলার লাগেই না যে আমাদের কলকাতার অন্যতম একজন মহিয়সী নারী লোকমাতা শ্রী রানী রাসমণি দেবী, ওনার বাড়ির পুজো হচ্ছে জানবাজারে, জানবাজার ওনার যে বাড়ি। এবং আমি যে ঠাকুরটা দেখেছি ওটা হচ্ছে ওনার যিনি মেজ কন্যা ছিলেন, যে শ্রীমতী কুমারী দেবী, এবং ওনার হাজব্যান্ডের যে পুজো, সেই পুজোটা আমি দেখাচ্ছি। ওই বাড়ির মধ্যে কিন্তু পেছনে সাইডে এরকম করে অনেকগুলো পুজো হয়, যেটা ওনার কনিষ্ঠ জামাতা যে মথুরামোহন বিশ্বাস, তার এখন উত্তরপুরুষ হচ্ছেন হাজরারা, হাজরাদেরও পুজো হয়। এছাড়া অনেকে মানে অনেকগুলো বাড়ির পুজো হয় আর কি। আমি মেনলি রানী রাসমণির বাড়ির পুজো বলে যে পুজোটা খ্যাত সেটাই দেখাচ্ছি স্ক্রিনে। এখন আপনারা ঠাকুরটা ভালো করে দেখতে পাবেন। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে ঠাকুরের মুখের রংটা কিন্তু পুরো আলাদা দেখছেন আপনারা। এখানে মা দুর্গার মুখের রং হচ্ছে অরেঞ্জ। এখানে আমি একটা কথা শুনেছি, জানি না এই সত্যতা আমি জানি না, আমি শুনেছি একজন মানে যিনি পট আর মানে কুমোর আর কি, যিনি ঠাকুর বানান, তার নাকি একবার ভুল হয়ে গেছিল, তো সে নাকি ভীষণভাবে দণ্ডিত হবে, মানে তাকে সাজা দেওয়া হবে এরকম, যে এত বড় ভুল কি করে হয়। তখন রানীমা তাকে উদ্ধার করেন এবং সেখান থেকে উনি নাকি বলেছিলেন যে মা নাকি চেয়েছেন, তাই মায়ের মুখের রং এরকম হয়েছে, তো এটাই নাকি কন্টিনিউ হবে। তো আমি ওখানে যজ্ঞকুণ্ডটাও দেখেছি, ওখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পবিত্র পদধূলি পড়েছে, এটা বলবার অপেক্ষাই রাখে না। তো আমি সেটা দেখে এসেছি, আমার খুব ভালো লেগেছে। তবে একটা জিনিসই বলবো, মেনটেনেন্সটা আরেকটু হওয়া উচিত, যেহেতু এত একটা মানে কি বলবো পাওয়ারফুল এক জমিদার বাড়ি রানী রাসমণির বাড়ি, সেই তুলনায় আমার একটু মেনটেনেন্সটা লো লেগেছে, একটু মেনটেনেন্সটা উন্নতি করার দরকার, এটা আমার মনে হয়, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। নেক্সট আমি চলে যাব, এখন স্ক্রিনে যেটা দেখছেন আমি অনেকগুলো ফটো তুলেছি, বিকজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এবং গত বছর আমি সপ্তমীর দিন গেছিলাম, যেটা আমি বললাম দাঁ বাড়ি, এটা হচ্ছে জোড়াসাঁকোতে। আপনারা শিবকৃষ্ণ দাঁ বাড়ি জোড়াসাঁকো বলে গুগলে টাইপ করলে আপনারা পেয়ে যাবেন। এটা একটু একটা ন্যারো লেনের মধ্যে থেকে ঢুকতে হয়, তো ভেতরে গেলে অসাম। আমি শুধু ওনাদের মানে মাঝখানে মানে
দুর্গা ঠাকুরের যে পুজোর যে চাতালে দাঁড়িয়ে জাস্ট উপরটা দেখছিলাম, চারিদিকে মনে হচ্ছে পদ্ম ফুল, অষ্টদল পদ্ম, মানে ওনাদের ব্যালকনিটা এমন ভাবে সাজানো। আর আমি এখন প্রতিমাটা দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাপড়টা ঠাকুর পরে আছেন মানে দুর্গা ঠাকুরের গায়ে, এটা নাকি ওনাদের ফার্স্ট যে পুজো, মানে 400 থেকে 450 বছর, আমি ঠিক মনে করতে পারছি না, বা যত বছরের পুজো তত বছর এই বেনারসি শাড়িটা, এবং এই বেনারসি শাড়িতে যে কাজ সেটা কিন্তু অরিজিনাল সোনার কাজ। আর ওনাদের বাড়িতে যেহেতু মানে ঠাকুর শৃঙ্গার করেন, তাই আপনারা যা গয়না দেখছেন আমি ওনাদের কাছে শুনলাম ইচ অ্যান্ড এভরিথিং ইজ মেড বাই গোল্ড অ্যান্ড পিওর গোল্ড। শিবকৃষ্ণ দা মহাশয় নাকি ভীষণ সোনা পড়তে ভালোবাসতেন, তো ওনার বাড়িতে ঠাকুর সাজগোজ করেন, তাই প্রত্যেকটা জিনিসই একদম পিওর গোল্ডের তৈরি। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে শিবকৃষ্ণ দা মানে জোড়াসাঁকোর দা বাড়ির ঠাকুর দেখা, সেটা আমার গত বছর সেই স্বাদটা মিটেছে। তো এই বাড়ির সম্পর্কেও আমার বিশেষ কিছু বলার নেই, আপনারা গুগল করে নেবেন। আমি যতদূর শুনেছি যে উনি মানে ব্যবসায়ী ছিলেন একজন, এবং সেই সময় রাংটা যেটা উনি মানে বিভিন্ন জরির কাজের যে রাংটা, এটা নাকি বিদেশ থেকে আনিয়েছিলেন। আর এটা আমার লোকমুখে শোনা বা ইউটিউবেও দেখা, উনি ব্যক্তিগতভাবে নাকি ভীষণ সোনার গয়না পড়তে ভালোবাসতেন, ইন অর্ডার টু মেক আ অ্যাট্রাকশন অন হিমসেলফ, মানে অন্যান্য লোক ওনার দিকে তাকিয়ে দেখুক, সেই জন্যই নাকি উনি গয়না পড়তে ভালোবাসতেন। আবারও বলছি, এটা আমি ইউটিউব থেকে শুনেছি বা ওনার বাড়ির সদস্যদের মুখ থেকে শুনেছি, ওনার ছবিও আমি স্ক্রিনে দেখিয়ে দেব। তো সেই জন্যই উনি ঠাকুরকেও নাকি ওভাবে সাজাতে পছন্দ করতেন। তো ঠিক আছে, নেক্সট এবার দেখাবো যেটা, সেটা হচ্ছে আমার ভীষণ একটা পছন্দের পুজো। মানে আমি ওখানে 2018 সালেও গেছিলাম, বাট আমি মনে করতে পারিনি, ও সেটা মনে করেছে, মানে আমার হাজবেন্ড মনে করেছে। গত বছরও গেছিলাম। এটা হচ্ছে বদন চাঁদ রায়, ওনার বাড়ির পুজো, বদন চাঁদ রায়। এবার এই লোকেশনটা আমার একটু গন্ডগোল, মানে লোকেশনটা আমি ঠিক করে বুঝিয়ে বলতে পারবো না। জাকারিয়া স্ট্রিট কি ওইখান থেকে যেতে হয়, আপনারা একটু প্লিজ টাইপ করে নেবেন, বদন চাঁদ রায় বাড়ি আর কি। অসাম লেগেছে আমার, অসাম, মানে সব থেকে আমার ভালো লেগেছে হচ্ছে কোর্টিয়ারটা, যেটা মানে মেন দুর্গাপূজায় আপনি ঢুকছেন, মানে মেন যে প্রবেশদ্বার দিয়ে ঢুকছেন, তারপরে একটা কোর্টিয়ার, তারপরে একটা কোর্টিয়ার, লাস্টে মানে একদম বাইরের যে আউটার কোর্টিয়ারের পাশ থেকে আপনি সরাসরি সিঁড়িতে উঠে যাচ্ছেন ঠাকুর দালানে, তারপরে আপনি মায়ের দর্শন পাচ্ছেন। তো আমি এই সাইডে, বাবা মোবাইল বাজাচ্ছে, এই সাইডে আমি ঠাকুরের ছবি দেখাচ্ছি। আমার ভীষণ ভালো লেগেছে, মানে প্রচন্ড মেনটেন। আর আমি আরো এটা শুনেছি যে ইউনেস্কো সাইট থেকে গত বছরই ওনাদের বাড়িতে এসেছিল ভিজিট করতে, এবং ইউনেস্কো থেকে এটা একটা হেরিটেজ সম্মান পেয়েছে বদন চাঁদ রায়ের বাড়ি। আবারও বলছি, আপনারা প্লিজ ভিজিট করবেন, প্রচন্ড ভালো। আর পুজোর সময় আমার যারা ছোট ভাই বোনেরা আছো, যারা একটু সাজুগুজু করে বেশ পোর্ট্রেট লাইক ছবি তুলতে চাও, তাদের জন্য ইটস দ্য আইডিয়াল প্লেস বদন চাঁদ রায়। আমি আমার গুগল ম্যাপেও মেনশন করেছিলাম গত বছর। আমার তো অবভিয়াসলি দুর্দান্ত লেগেছে, ঠাকুরের সাজ শৃঙ্গার ভীষণই ভালো লেগেছে, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন একটা ফটোজেনিক ব্যাপার রয়েছে সাজানোটা, এবং খুব নিয়ম মেনে নিষ্ঠার সাথে পুজো হয়। এরপরে আমি যেটা বলবো, আমি একটু ফার্স্ট করছি বিকজ এগুলো আপনারা আমার মুখ থেকে শুনেই আমি জানি ফার্স্ট ইউটিউবে টাইপ করবেন, এবং ওনাদের বাড়ির যে ছবি দিয়ে ওনাদের বাড়ির যে ভিডিওটা, সেটা আপনাদের বেশি অ্যাট্রাক্ট করবে। আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। নেক্সট আজকের মতো লাস্ট যেটা, সেটা বলবো হচ্ছে ঠনঠনিয়া লাহা বাড়ির পুজো, অনেকে বলেন দত্ত বাড়ির পুজো। এটা ঠিক ঠনঠনিয়া মন্দির, মানে মেয়েরা তো খুব ভালো করেই জানেন, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, সেখান থেকে এগিয়ে বাঁ দিকে ঠনঠনিয়া কালীবাড়ি, ডান দিকে বিদ্যাসাগর কলেজ, আরো সোজা এগিয়ে গিয়ে রাইট সাইডে পড়বে আই থিঙ্ক, ওটা হচ্ছে ঠনঠনিয়া লাহাবাড়ি বা দত্তবাড়ির পুজো। ওয়ান অফ মাই ফেভারিট পুজো, বিকজ এর মধ্যে মানে কি বলবো, আমি একটা অন্যরকম জিনিস দেখেছি। জেনারেলি আমরা দুর্গাপুজোতে দেখি যে দশভুজা দেবী মহিষাসুর বধ করছেন, মানে অশুভ শক্তির বিনাশ হচ্ছে, শুভ শক্তি প্রকট হয়ে উঠছে, আমরা শক্তির উপাসনা সেই জন্যই করি। কিন্তু এইখানে পুরো দেবী মূর্তি আলাদা, মানে এখানে উনি কিন্তু হরগৌরী রূপে, মানে নন্দীকে আপনারা দেখবেন, নন্দীর উপরে স্বয়ং মহাদেব আর কি বসে রয়েছেন, এবং মহাদেবের ডান দিকের যে কোলের উপরে
ছোট্ট উমা, মানে দেবীর আর কি মূর্তিটা ছোট, খুব সুন্দর। উনি বসে আছেন মহাদেবের কোলে এবং চারপাশে ওনাদের 4 ছেলে মেয়ে। তো অসম্ভব সুন্দর, প্রচুর বড় জায়গা, ঠাকুর দালান। একসাথে প্রায় আমার তো মনে হয় শখানেক কি শদেরেক লোক একসাথে বসে পুজো দেখতে পাবেন। ঠাকুর দালান মানে সিঁড়ি দিয়ে উঠে যে ঠাকুর দালান থাকে সেটাও বিশাল বড় ছিল। আর একটা জিনিস আমি ওখানে খুব সুন্দর অবজার্ভ করেছিলাম, কিন্তু এত ভিড় ছিল আমি তুলতে পারিনি, যে কোনো জায়গায় দেখবেন যে আমাদের বাঙালিদের একটা শুভ চিহ্ন থাকে, আম পাতা কদম ফুল দিয়ে যে চেন। আমি ওনাদের বাড়িতেই ফার্স্ট দেখি এটা পুরো মানে নয় কাঁসা, মানে পেতলের আম পাতা, পেতলের চেন এবং পেতলের কদম ফুল, এইটা দিয়ে ওনাদের সাজানো। তো আমি ওটা জুম করে ফটো নিতে পারিনি। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে আমি যখন ঠাকুর দালানের চাতাল থেকে যখন সিঁড়ি দিয়ে ঠাকুর দালানে উঠেছিলাম, তো তখন ওখানের একজন মানে ওনাদের পরিবারের একজন সদস্য, উনি একটা রূপোর বাট দেয়া চামড় দিয়ে মাকে হাওয়া করছিলেন। তো আমার খুব ভালো লাগে। আপনারা জানেন আমি নিজেও বাড়িতে আমার মতো করে দুর্গাপুজো করি, আমার সাধ্য সামর্থ্যের মধ্যে থেকে। অবভিয়াসলি আমার বাবা মা হাজব্যান্ড পাশে থাকে এবং ওদের লেবারেই আমি করি আর কি। তো যাই হোক, আমার ওটা দেখে খুব ভালো লেগেছিল ওই রূপোর চামড়টা। তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম। তো উনি প্রথমে একটু অনিচ্ছুক ছিলেন, আমি জানি বাড়ির পুজোয় প্রত্যেকেই খুব কনজারভেটিভ থাকেন আর কি এই ব্যাপারটা নিয়ে। তো একজন বয়স্ক করে ঠাকুমা বা দিদিমা মতো একজন, উনি আর কি বলেছিলেন যে ঠিক আছে, সধবা মেয়ে পুজোর সময়তে চাইছে, সধবাবু ওর হাতে দাও। তো রূপোর বাটটা উনি তখন ওই ভদ্রমহিলা আমার হাতে দিয়েছিলেন। মানে আমি কি বলবো, আমি ভেবেছি যে আমি ভাবতেই পারছি না যে উনি কি করে এক হাতে ওটাকে নিয়ে এরকম এরকম করে দোলাচ্ছেন। মানে আমাকে এক হাতে দিয়েছে তো আমি কাত হয়ে গেছি, তারপর উনি বলছে সাবধানে ধরো। তখন আমি 2 হাতে ধরলাম এবং 2 হাত দিয়ে একটু চামড়টা দোলালাম। মানে পুরোটা রূপোর বাট ছিল এবং কি ওয়েট, মানে হ্যাটস অফ যিনি ওই চামড়টা দোলাচ্ছিলেন, তার পরিশ্রমের কথাটা আমি ভাবছি। তো এই জন্যই বলে দুর্গাপুজোর মতো, মানে দুর্গাপুজো মানে মেয়ের বিয়ের সমান। তো এই কটা কলকাতার মধ্যে বিশেষ বনেদি বাড়ি, যেখানে গেলে আপনারা অরিজিনাল মানে বেঙ্গলি টাচ, বনেদি টাচ, মানে সেই 200-250 বছরের পুরনো যে কলকাতার যে টাচ, সেটা আপনারা পাবেন, সেই ফ্র্যাগনেন্সটা পাবেন। তো সেই জন্য আমি এই সিলেক্টেড কয়েকটা বনেদি বাড়ির কথা বলে দিলাম। আপনাদের যদি ভালো লাগে, আমি যদি এই ব্লগের রেসপন্স ভালো পাই, তাহলে আমি অবভিয়াসলি কিন্তু গত বছর আমি 2টো গ্রামে পুজোয় গেছিলাম, প্রত্যেক বছরই যাই, সেই ফটোগুলো আমার কাছে খুব টাটকা আছে, আমি কিন্তু শেয়ার করব। সেখানেও ঠাকুরের কত রকম ভ্যারিয়েশন, কোথায় 4 হাত, কোথায় দ্বিভুজা, এরকম অনেক ইনফরমেশন দেব, যেখানে গেলে আপনারা শুধু তো গ্রামের পুজো না, তার সাথে একটু ব্যতিক্রমী মাতৃ প্রতিমা দেখতে পারবেন। তো আমি রেসপন্স থেকে বুঝতে পারবো, প্লিজ চ্যানেলটা দেখবেন। মার এখানে, মার কাছে চুল বাঁধতে চলে এসেছি। আজকে হেয়ার ওয়াশ করেছি না, সেই জন্য ভীষণ জট পড়েছে। তুমি আর কটা কলকাতার বনেদি বাড়ি বলে দাও, তুমি তো জানো আজকে কিসের উপরে ব্লগ হয়েছে। কলকাতা বনেদি বাড়ি বলতে পাথুরিয়া ঘাটার বাবু খেলাচন্দ্র ঘোষের বাড়ি, হ্যাঁ ঘোষের বাড়ি, ছাতুবাবু লাটুবাবুর পুজো। হ্যাঁ এগুলো কিন্তু মা ঠিকই বলেছে, এগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন, জাস্ট একটু গুগলে টাইপ করে নেবেন। খুব সুন্দর, খুব মানে ভালো, খুব কি বলবো, গোছানো, খুব সুন্দর পুজো। কলকাতায় তো বহু এরকম পুজো হয়। এছাড়াও আমরা কিন্তু যেটা বললাম, গত বছর গেছিলাম, গত বছর বলো, ও প্রত্যেক বছরই এইরকম মানে অজানা মানে কিছু কিছু জায়গায় মানে এ করে। গত বছর যেমন আমরা গেছিলাম 2টো, আমি পরে নামটা বলে দেবো, জায়গায় ওই অ্যারেঞ্জ করে প্রত্যেক বছর সুন্দর সুন্দর মানে জায়গায়। সেটা কলকাতায়ও আছে, আবার কলকাতার বাইরে ডিস্ট্রিক্টের যেগুলো বনেদি পুজো, মানে যেটা আমি আপনাদেরকে বলেছি যে গত বছর মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের না পূর্ব মেদিনীপুরের, হ্যাঁ মহিষাদল রাজবাড়িতে। এছাড়াও যাতে প্রতিমার ভেরিয়েশন থাকে সেরকমও অনেক জায়গায় গেছি, সেগুলো আজকের ব্লগের রেসপন্স দেখে আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের ভালো লাগছে কিনা। ও প্রত্যেক বছর এরকম অ্যারেঞ্জ করে, আমরা যাই, খুব ভালো লাগে। মানে ডিস্ট্রিক্টের মধ্যেও আছে, কলকাতা তো আছেই। পুজো একটা আলাদা মানে
সেটা দমের ব্যাপার। আমাদের ষষ্ঠীর আগের থেকে শুরু হয়, চলে দশমী পর্যন্ত। দশমী একাদশীতেও হ্যাঁ যাওয়া হয়। হ্যাঁ, নতুন নতুন আবিষ্কারের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। অ্যারেঞ্জ করে ও, আর আমরা সবাই মিলে বেরিয়ে যাই, বেশ ভালোও লাগে। তো সেটাই আর কি ব্লগের আজকে একদম এন্ডিংসে। দাঁড়ান একটু ক্যামেরাটা সেট করি। এন্ডিংসে চলে এসেছি। আশা করি আজকে যে টপিকটা আমি আলোচনা করলাম, চুল বাঁধছি তো ওর জন্য নিচু করে রেখেছি, যে টপিকটায় আমি আলোচনা করলাম আপনাদের খুব কাজে দেবে। পুজো আসছে সামনে, আপনারা প্রত্যেকেই সার্চ করবেন এরকম। আশা করি আজকে ব্লগটা যখন এই অবধি দেখছেন, ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি এনার্জাইজ হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি। তো দেখা হচ্ছে আগামী একটা খুব সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু ওয়েট করতে হবে আর দেখতে থাকতে হবে দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। চলুন, টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।